আচ্ছা, আমরা লাস্ট হচ্ছে potential divider circuit. As you can see, this is a potential divider circuit. The voltage being divided into two sides, one of them having more voltage than the other. For example, this one having 15 volt, because the resistor on the left has 3 times the resistance, so it got 3 times the voltage. শেষ। However, সার্কিটস এমন হইতে পারে, ক্যালকুলেট এই এই এখানে this is a long piece of wire with a pretty high resistance. এখন এখানে যদি তুমি 30 volts দিয়ে থাকো, the 30 volts will be divided on this piece of wire. এখান থেকে আরেকটা পার্ট আছে, this is what it looks like. এই তারটা হচ্ছে x থেকে y, এই কানেকশনটার নাম হচ্ছে z. z তে তুমি বায়ে ডানে করতে পারবা, ইটস আ মুভেবল কন্ট্যাক্ট। সরি, ভুল বললাম, এইটাকে জেড দেই, এই সাইডে লিখি তাহলে বেটার হবে। তো জেড কে তুমি বায়ে ডানে করতে পারবা। নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি জেড কে আমরা এখানে কানেক্ট করি, তাইলে জেড হয়ে যাবে এই জায়গায়। আর জেড কে আমরা চাইলে উই ক্যান স্লাইড ইট আ বিট টুয়ার্ডস দ্য ওয়াই। তাহলে খেয়াল করে দেখো, এই পাশের তারের নাম যদি আমরা L1 দেই, আর এই পাশের তারের নাম যদি আমরা L2 দেই, বলতো জেড কে যদি আমি আরো ওয়াই এর দিকে সরাই, তাহলে L2 কি হবে? কমবে না? আর L1 বাড়বে, তাসনিয়া প্রবলেম বলেন। আচ্ছা, নট গেটিং ইট রাইট, ভেরি নাইস। নট গেটিং ইট, এই ভোল্টেজ এটার উপর ডিভাইড হবে। এখান থেকে শুরু করে দেয়ার আ প্রোব, এটা তুমি জানে বামে স্লাইড করতে পারবা। বলেন, এই পাশের তার টু L1 আর ওই পাশে টু L2। বলেন L1 কি হচ্ছে? শুনবিয়া L1 বলেন রাইটে, যে L1 বাড়তেছে, Z যাচ্ছে রাইটে। If Z is slided to the right, what happens to L1? Increases. What happens to L2? Decreases. Now তুমি আমারে বলো, যদি L1 বাড়তে থাকে, L1 এর রেজিস্ট্যান্স কি হচ্ছে? মাইরে ফেলতে দাও। কি হচ্ছে? দমন করে ফেলুন স্যার। বাড়ি দিয়ে মাথা ভেঙে বাড়বে বাপ। বাড়ি কেন মানে? লেন্থ পারতেছে না বোকা। তুমি যখন এই জেডটাকে এদিকে সরাচ্ছ, আসলে তো পুরো লেন্থ সেমই আছে। এই সাইডের লেন্থটা কি হচ্ছে? ছোট হইতেছে, আর এই সাইডের লেন্থ কি হচ্ছে? বাড়তেছে। আর আমরা অলওয়েজই কি করছি, লেন্থ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। তার মানে কি হবে, আমি বলতেই পারি যে জেড কে যদি আমি জানি নেই, তাহলে L1 এর রেজিস্ট্যান্স বাড়তেছে। এবার বলেন, তাহলে ভোল্টেজ যেটা ডিভাইড হবে ওটা কি L1 আর L2 এর মধ্যে তো ডিভাইড। যখন L1 এর লেন্থ বাড়তেছে, L1 এর রেজিস্ট্যান্স যদি বাড়ে, ক্যান আই সে দ্যাট গ্রেটার ভোল্টেজ উইল বি নাও ডিভাইডেড অনটু L1? বলো তো, তাহলে ভোল্টেজ অ্যাক্রস L2 কি হবে? কমবে, বিকজ L2 এর লেন্থ কমতেছে, রেজিস্ট্যান্স কমতেছে, আর রেজিস্ট্যান্স কমার কারণে ওখানে ভোল্টেজও কিচ্ছে কমতেছে। নাও ইফ ইউ টেক দিস slider gradually to the right, in that case L1 এর লেন্থ বাড়তেছে, L1 এর রেজিস্ট্যান্স বাড়তেছে, তার মানে L1 এর উপর ভোল্টেজ নিতেছে বাড়তেছে। ইউ উইল ক্লিয়ারলি সি এই স্লাইডারে যত ডানের দিকে স্লাইড করবা, তুমি দেখবা ভোল্টেজের রিডিং আস্তে 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 বাড়তেছে। এখন তুমি আমাকে বলো, তাইলে হোয়াট ইফ, হ্যাঁ হ্যাঁ ভোল্টমিটার, হোয়াট ইফ আমি এই জায়গাতে একটা বাল্ব কানেক্ট করি? হ্যাঁ বলো, তাহলে বাল্বের উপর ভোল্টেজও কি হবে? বাড়বে। স্লাইডারকে যত ডান দিকে সরাবো, তত L1 বাড়বে, রেজিস্ট্যান্স অফ L1 বাড়বে, তাহলে ভোল্টেজ অন L1 বাড়বে। এন্ড ভোল্টেজ অন L1 যদি বাড়ে, তাহলে বাল্বের উপর ভোল্টেজও কি হবে? বাড়বে না? দিস ইজ হোয়াট বিকামস আ পোটেনশিওমিটার। তার মানে তুমি বাল্বের উপর ভোল্টেজ চাইলে বাড়াইতেও পারবা, কমাইতেও পারবা, তাই না?
এই ডিভাইসটাকে আমরা বলি হইতেছে পোটেনশিওমিটার, যেটা দিয়ে আমরা এই মিটারের মতো ঘুরে ঘুরে পোটেনশিয়াল আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। এটা তুমি যখন বাড়াবা কমাবা তখন তুমি দেখবা বাল্বের লাইট ইদার বাড়তেছে, আবার কি হবে, কমতেছে। তুমি ভোল্টেজ বাড়াবা দেখবা বাল্বের উপর লাইন বাড়তেছে, আবার ভোল্টেজ সময় দিলে দেখবা বাল্বের উপর ব্রাইটনেস কমতেছে। এভাবে করে যে কিছু বাল্ব থাকে না যেগুলো ব্রাইটনেস ভ্যারি করা যায়, এই পোটেনশিওমিটার দিয়ে করি। আর তুমি বাসায় পোটেনশিওমিটার কোথায় ইউজ করো, তোমার ফ্যানের রেগুলেটর। ঠিক আছে, আমি তোমাকে বলি ফ্যানে কোনটা ইউজ করি আমরা, দিস ইজ হোয়াট উই ইউজ ফর আওয়ার ফ্যানস। এই যে তুমি যত এইটাকে এইদিকে ঘুরাবা, যত ক্লকওয়াইজ ঘুরাবা, বলো তত এ ডাব্লিউ রেজিস্ট্যান্স কি হবে বলো। যত ক্লকওয়াইজ ঘুরাবো এ ডাব্লিউ রেজিস্ট্যান্স কি হবে তত বাড়বে। ক্লকওয়াইজ ঘুরাবো এই দিকে, তাহলে কি হবে, টেকনিক্যালি এই তারের লেন্থটা কি হতেছে, বাড়তেছে না। তারের লেন্থ যত বাড়বে তত এখানে রেজিস্ট্যান্সও কি হবে, বাড়বে। আর তত এখানে ভোল্টেজ যত কি হবে, পারবে। এভাবে করে তুমি কি করবে, এক সাইডের ভোল্টেজ বাড়াইতে পারবে, এই সাইডটার সাথে তোমার বাসার ফ্যান কানেক্ট করে দিবা, তাহলে ফ্যানের স্পিড বাড়বে, আবার ওটা দিয়ে ঘুরাইলে ফ্যানের স্পিড কমবে। দিস ডিভাইস ইজ কল্ড আ পোটেনশিওমিটার। বুঝতেছি, রাইট? প্রবলেম নাই কোন। এইটা তো আসলে তুমি যেমনি কানেক্ট করো ওটার উপর ডিপেন্ড করে, ফ্যান রে তুমি কোন সাইডে কানেক্ট করছো। এই জায়গাতে ফ্যানের স্পিড কত বাড়বে, যত ক্লকওয়াইজ বাড়বে তত কি হবে, বেশি ভোল্টেজ বাড়বে ফ্যানের মধ্যে। ভোল্টেজ রেজিস্ট্যান্স বাড়লে কি হচ্ছে, ভোল্টেজ তো বাড়তেছে। তো ভোল্টেজ বাড়লে তোমার কি হবে, ওখানে পাওয়ার আউটপুট বেড়ে যাবে। তো এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমি এখানে পোটেনশিওমিটারের ডিটেল তোমাদের পড়ার দরকার নেই, আমি পড়াচ্ছি না, দরকার নেই। তোমরা রিডিং পড়তে চাইলে পড়ো, পড়ার দরকার নেই। ডায়াগ্রামটা শুধু বুঝলেই হবে, আর কোনো কিছু লাগতেছে না। আমরা ঠিক চলে যাই ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন বলেন ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটার রেজিস্ট্যান্স 10 ohms, এটার রেজিস্ট্যান্স 15 ohms। বলেন এখানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, 25 ohms। হোয়াট ইফ আমি তোমাকে বললাম যে এই যে তার আছে সব তার মিলাই দিচ্ছে হচ্ছে 2 ohms, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত বলো, 27 ohms। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হবে 27 ohms, সাথে একটা অ্যামিটার আছে, অ্যামিটার প্রোভাইডস 1 ohm। বলেন টোটাল রেজিস্ট্যান্স কত, 28 ohms। পয়েন্ট হতেছে রিয়েল লাইফের সার্কিট এর থেকেও আরেকটু বেশি ভোল্টেজ রেজিস্ট্যান্স দিবে। কেন একটু রেজিস্ট্যান্স দিবে, প্রত্যেকটা ব্যাটারিরও আবার নিজের একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, ডিনোটেড উইথ দ্য লেটার স্মল আর। নর্মাল রেজিস্ট্যান্সকে আমরা ক্যাপিটাল আর বলি, আর স্মল আর মানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস, আমরা ধরে নেই নর্মাল রেজিস্টারের রেজিস্ট্যান্স আছে, তারের রেজিস্ট্যান্স নাই, বাট আসলে কি আছে, তারেরও রেজিস্ট্যান্স আছে। আসলে কি অ্যামিটারেরও রেজিস্ট্যান্স আছে, বাট নাও উই নো দ্যাট ইভেন ব্যাটারিরও নিজের একটা হালকা রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, তুমি আমারে বলো তো তাহলে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য 10 ohm রেজিস্টার? হাউ মাচ? V1. আচ্ছা, what is the voltage drop across the 15 ohm resistor? V2। বলেন তো V1 আর V2 এর মধ্যে কে বেশি হবে? V2। যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে ভোল্টেজ ড্রপ বেশি হয়। সিরিজ কানেকশনের প্রপার্টি তো এটা, যে কারেন্ট সেম, ভোল্টেজ গেটস ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স, দ্য গ্রেটার দ্য রেজিস্ট্যান্স দ্য গ্রেটার দ্য ভোল্টেজ। আচ্ছা, এখন তুমি আমারে বলো তাইলে সেই হিসাবে অ্যামিটারের রেজিস্ট্যান্স জানি কত বলো তো? 1। তোমার কি মনে হয় অ্যামিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে নাকি হবে না? হবে, একটু হইলেও তো হবে। আচ্ছা বলো তো তাহলে এই যে পুরো সার্কিটের মধ্যে এত তার আছে, এই তারের মধ্যে কি ভোল্টেজ ড্রপ হবে না হবে না? হবে একটু হইলেও। নাও সেই হিসাবে যদি ব্যাটারিরও একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে ব্যাটারি তার মানে যদি ভোল্টেজ ও প্রোভাইড করে তোমাকে 9 ভোল্ট, ডু ইউ থিঙ্ক
if the battery itself has a resistance, তার মানে ব্যাটারি ওর নিজের রেজিস্ট্যান্স কেও ওভারকাম করার জন্য হালকা একটু ভোল্টেজ ও ইউজ করছে। If you could calculate, if you could, that is, maybe you would see that the battery actually has a voltage of how much? 9.2 volt. তাহলে ওই 0.2 ভোল্ট ও কি করছে? ওর নিজের রেজিস্ট্যান্সের জন্য ইউজ করছে। প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে ডিভাইড করে ও একটা ভোল্টেজ দিবে। আজকে আমি যদি তোমাকে বলি যে এই ব্যাটারি হাউ মাচ ভোল্টেজ ডাজ ইট প্রোভাইড, 1.5 ভোল্ট। তুমি যদি চারটা রেজিস্টারের সাথে কানেক্ট করো, ঠিক আছে, তাহলে চারটা রেজিস্টারের মধ্যে ও টোটাল ভোল্টেজ কত প্রোভাইড করবে বলতো? ও সাপ্লাই দেয় 1.5, তাহলে চারটা রেজিস্টারের সাথে কানেক্ট করলাম, চারটা রেজিস্টার মিলে ও টোটাল কত ভোল্টেজ প্রোভাইড করতে পারবো না? কে না, নিজের আসেই ওর 1.5। এই ব্যাটারিটা আমার হাতেরটা, ওর কেপাবিলিটি ও ভোল্টেজ কতটুকু দেয়? 1.5। তাহলে চারটা রেজিস্টারের মধ্যে কত দিতে পারবে টোটালে? 1.5। কেন ডিভাইড বাই 4? চারটা রেজিস্টার আছে, চারজনকে মিলায় টোটাল ভোল্টেজও কত দিবে? 1.5, তাই না? ফামিদ, কই প্রবলেম বলো? আচ্ছা, এবার তুমি আমাকে বলো এটা যদি হয়, হ্যাঁ, ইয়া বলেন তাসমিয়া, কি প্রবলেম বলো? আরে পাগল নাকি মেয়ে? তুমি আমারে বলো তো, এইটা ব্যাটারি কত ভোল্টেজ দেয় বলো? 1.5। 1, 2, 3, 4, চারটা রেজিস্টারের কাছে ভোল্টেজ কি সেম থাকবে না ডিভাইড হবে? ভোল্টেজ গেটস ডিভাইডেড ইন সিরিজ সার্কিট। তো এখানকার ভোল্টেজটা আমি ধরে নিলাম V1, এটা V2, এটা V3, এটা V4। এই V1, V2, V3, V4 চারটা অ্যাড করলে কত হবে? 1.5 হবে ভোল্টেজ, তাই না? ইফ দ্য ভোল্টেজ গট ডিভাইডেড ইনটু 4 পার্টস, টোটাল কত হবে? 1.5 হবে। হাউএভার ও ডেফিনেটলি আসলে 1.5 প্রোভাইড করে না, মেবি ওর ভোল্টেজ ছিল কত? 1.6। নাও দ্য পয়েন্ট ইজ, তাহলে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 করার পরে আমরা 1.5 ভোল্ট কেন পাইলাম? 0.1 ভোল্ট কি আছে এখন? মিসিং আছে না? এই যে মিসিং ভোল্ট, এইটা ও কেন ইউজ করছে? এই যে ওর আবার একটা কি ছিল, ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ওভারকাম করার জন্য ও যে ভোল্টেজটা ইউজ করে ফেলছে, দ্যাট ভোল্টেজ ইজ 0.1 ভোল্ট। তার মানে আমি যদি তোমাকে বলি যে এই ব্যাটারিটা 5 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ দেয়, তুমি ওকে যতগুলোর মধ্যে ডিভাইড করবা সবগুলা অ্যাড করলে কি হবে? ও তোমাকে 5 দেখাবে। কিন্তু ফ্যাক্ট হইতেছে ও 5 না, ও 5-এর থেকে আরো বেশি ভোল্টেজ দেয়। সামান্য একটুখানি ও তোমাকে দেখাইতে পারতেছে না, তুমি সবগুলো অ্যাড করলে কত আসে? 1.5। কিন্তু ও আসলে প্রোভাইড করার ক্ষমতা আছে কত খালি? ওর 1.6। তাহলে বাকি 0.1 ও কোন জায়গায় ইউজ করছে? সবগুলোতে মিলে ইউজ করলো ও নিজের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ওভারকাম করার জন্য। রেজিস্ট্যান্স নাম্বার 1, 2, 3, 4 চারজনকে মিলে টোটাল কত ভোল্টেজ ইউজ করছে? 1.5। কিন্তু ওর ক্ষমতা ছিল কতখানি? 1.6। তাহলে 0.1 এর হিসাব আমরা জীবনে কোনোদিন পাই নাই। আমরা যতই অ্যাড করছি পাইছি কত? 1.5। তাহলে ওই 0.1 ও কোন জায়গায় ইউজ করে ফেলছে? ও নিজের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ওভারকাম করার জন্য ও একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ প্রথমেই ইউজ করে ফেলে। দ্য ভোল্টেজ দ্যাট the battery uses in order to overcome the internal resistance, that voltage is called the lost volt. এটার আমরা বলি হইতেছে কি? লস ভোল্ট। তার মানে এই ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই কত? 9 ভোল্ট। 9 ভোল্ট ডিভাইড হয়েছে কোন জায়গাতে? 10 ওহম আর 15 ওহমের মধ্যে। হালকা একটুখানি ডিভাইড হবে কোন জায়গাতে? তারের মধ্যে। হালকা আরেকটু ডিভাইড হবে কোথায়? অ্যামিটারের কাছে। এরপরও ওর আরেকটু ক্ষমতা ছিল, যেটা ও তোমাকে দিতে পারে নাই ওই ভোল্টেজটা, বিকজ ওই ভোল্টেজটা ও নিজের রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য ইউজ করছে। দ্য রেজিস্ট্যান্স দ্যাট দ্য ব্যাটারি হ্যাজ is called the internal resistance, and the voltage that it uses in order to overcome the internal resistance is called the loss volt. Now understand that a battery looks like this. ব্যাটারি তোমাকে ভোল্টেজ সাপ্লাই যা দিবে ওটাকে আমরা বলতেছি ভোল্টেজ আউটপুট। আর ভোল্টেজ আউটপুটের সাথে এক্সট্রা আরো কি আছে? লস ভোল্ট। এই দুইটা মিলে ও টোটাল যা ক্ষমতা ছিল
ওইটাকে আমরা বলি হইতেছে ইএমএফ। এই কারণে we have the equation that looks like this: EMF is equal to voltage plus lost volt। বুঝি? তার মানে ভোল্টেজ মানে কি? ভোল্টেজ আউটপুট প্লাস লস ভোল্ট। আচ্ছা বলো তো তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু কি? ভি প্লাস লস ভোল্ট। ভি মানে কি? আই ইন্টু আর, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এই আর মানে এটা কি? কোন রেজিস্ট্যান্স? নর্মাল রেজিস্ট্যান্স না ইন্টারনাল রেজিস্ট্যান্স? নর্মাল রেজিস্ট্যান্স। লস্ট ভোল্টের জন্য ইকুয়েশন কি হবে? ভোল্টেজ ইজ ইকুয়াল টু আই ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার মানে কি? স্মল আর, তাই না? তার মানে ইএমএফ ইজ ইকুয়াল টু কি? আইআর প্লাস আইআর। যদি এই আইআর কে আমি আবারও ভি লিখি তাহলে এটা কি আসে? এমন আসে না? তাই না তাসনিয়া? বুঝতেছেন? তাইলে কি অবস্থা সাবি সাফা? ঠিক আছে, এরপরে টেক্সট দিলেন, টেক্সট দেখি না, আমার ফোন তো সাইলেন্ট। কি ব্যাপার? ও মাই গড। সান্নিধ্য, ক্লাস শুরু হয়ে অনেকক্ষণ হয়ে গেছে, সব পড়ায় ফেলছি, এখন আর ক্লাসে পড়ানোর কিছু নাই, তাই তোমাকে এখন অ্যাডমিট করলাম। সব পড়ানো শেষ যেহেতু, তাই এখন ভুলে গেছিলাম, কাহিনী হয়ে গেল একটা। অনেকই ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি। আচ্ছা সান্নিধ্য, প্যারা নাই, ঠিক আছে? তোমাকে আমি আলাদা করে আবার পড়াই দিব না, ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় নেই, এটা পড়াইতেই হবে, মাস্ট। আচ্ছা সমস্যা নাই, কি আর করবো, এখন পড়াই দিতে হবে তোমার এটা। কি রিপ্লাই? আচ্ছা সমস্যা নেই সান্নিধ্য, তোমার আমি আলাদা করে পড়াই দিব, এটা না পড়ে আর কোনো উপায় নেই, এতই ইম্পর্টেন্ট জিনিস পড়াইতেছি, ঠিক আছে? ইউ নো হোয়াট, তুমি ইউ বেটার লিভ দ্য ক্লাস নাও, ঠিক আছে? তোমার এখন আর বাকি পড়ে লাভ নাই হয়তো, দরকার নাই, আমি তোমাকে আলাদা পড়াই দিব, তুমি প্যারা নিও না, ঠিক আছে? ইনশাল্লাহ কভার করে দিব নেক্সট দিন। তোমাকেও পড়াইতে হবে, সাবিরকেও পড়াইতে হবে এটা, ঠিক আছে? তুমি ইউ গো হোম, হ্যাভ সাম টি, ইউর অলরেডি হোম, আর কত হোমে যাবা? আচ্ছা, পুরো খেয়ালই ছিল না আমি যে তোমাকে অ্যাডমিট করব মিটিং এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণত আমি মিটিং এ ওই ওয়েটিং রুমই ক্লোজ করে দিই যাতে স্টুডেন্টসরা ডিরেক্ট ঢুকতে পারে, কিন্তু ওই সেকেন্ড টাইম করছি সময় আর ইয়া করতে পারি। আচ্ছা প্যারা নেই, আমি পড়াই দিব, সমস্যা নেই, কিছু হবে না। সো না, ওই যে সব সবই পড়াইছি মাত্র এতক্ষণ ভর্তি। আচ্ছা নাও, ভি ইকুয়াল টু, আচ্ছা তার মানে কি? ইএমএফ ইজ ইকুয়াল টু কি? ভোল্টেজ প্লাস লস ভোল্ট। সো সেই হিসাবে আমরা জানি যে ইএমএফ ইজ ইকুয়াল টু কি? আউটপুট প্লাস লস ভোল্ট। আউটপুট প্লাস লস ভোল্ট, তার মানে আমার ব্যাটারির সাপ্লাই, এক ইএমএফ মানে কি? অ্যাকচুয়াল সাপ্লাই, ওর কাছে টোটাল ক্ষমতা কতখানি আছে? ওর কাছে টোটাল ক্ষমতা অলওয়েজ যতটুকু থাকে, যতটুকু তোমাকে আউটপুট দেয় প্লাস যতটুকু লস ভোল্ট হিসাবে ইউজ করে ফেলছে, এর থেকে বেশি ক্ষমতা আর কোনোদিন থাকে না। সো আমাদের ইকুয়েশন হচ্ছে দিস। এই ইকুয়েশনটাকে আমরা রিরাইট করলে লেখা যায় কি? ভি ইকুয়াল টু, না, ভি প্লাস আইআর প্লাস, সরি সরি সরি, আইআর ইকুয়াল টু ইএমএফ। হ্যাঁ, এরপরে কি লেখা যায়? ভি ইজ ইকুয়াল টু মাইনাস আইআর প্লাস ই, তাই না? আচ্ছা, এই ফর্মুলা আমাদের মেমোরাইজ রাখতে হবে, তুমি চাইলে উপর থেকেও মেমোরাইজ রাখতে পারো, কোনো সমস্যা নেই। না, সাপ্লাই দাও, এটা তুমি একটু পরেই বুঝবা কেন ইএমএফ মাইনাস আইআর লিখি না, এটা একটু পরে বুঝতে পারবা, ঠিক আছে? এই ফরম্যাটেই থাকা লাগে ইকুয়েশনটা অলওয়েজ, ঠিক আছে? অন্যটাতে লিখলেও হবে, হ্যাঁ অন্যটাতে লিখলেও হবে, বাট এটা ইম্পর্টেন্ট, কেন তুমি একটু পরে বুঝতে পারবে, এই পর্যন্ত বুঝি সবাই, ঠিক আছে? তার মানে দ্য আউটপুট দ্যাট আই এম গেটিং উইল বি ইকুয়াল টু কি? টোটাল ইএমএফ মাইনাস দ্য লস মোড। আমি কতটুকু আউটপুট পাবো? তোমার যা ইএমএফ দেওয়ার ক্ষমতা আছে ওখান থেকে তোমার যতটুকু লস ভোল্ট ওটুকু মাইনাস করলে যেটা, ওইটাই তো আমি পাবো।
তো তাই আমি লিখছি ভি ইকুয়াল টু কি ই মাইনাস আই আর, যে আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি ভি ইজ ইকুয়াল টু মাইনাস আই আর প্লাস ই। শেষ। ঠিক আছে। আচ্ছা এবার দেখেন বাকিটুক এখানে যাই এখন আমরা। ওকে, ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখান থেকে আমি রিডিং করতেছি, দেখেন ঠিক আছে কিনা। ইএমএফ is the potential drop across the entire circuit. The voltage gets divided across the components of the circuit, and the EMF is the total voltage that the battery could ever provide. Even though we consider that the resistances added to the circuit are the resistances, however, we should know that the battery itself has a little bit of resistance, which is called the internal resistance of the battery. It is denoted with a small r, since there is resistance of the battery and there can be, sorry, and resistance of the battery, and there is electricity flowing through the entire circuit, there will be also a small voltage drop across the cell and the battery. The voltage drop across the battery is due to the internal resistance is called the loss volt. বুঝতেছি না এখন সব? ঠিক আছে, all good. Loss volt, if we calculate, we will see that there is a power supply of 3 volt, and it gives us a total voltage supply that will be less than the EMF 3 volt. This means that a little voltage of the supply has already been used to overcome the internal resistance of the cell, and the voltage is called the loss volt. Because we do not get to use it, which is why we call it the loss volt. So it comes up with the equation V is equal to minus IR plus E. এখন এবার আসি আমরা এই জায়গাতে। এবার সবাই একটু খুব ভালো মতো বাকিটুক খেয়াল করেন, হ্যাঁ। দেখাতে এটা ঠিক আছে স্যার, কি বুঝি, তাই প্যারা নেই। ওকে, এই সার্কিটে what we have is the ammeter and the voltmeter and the variable resistor. Now, if the variable resistor has the maximum resistance possible, in that case, current flowing through the circuit might become zero. Or কিছু একটা হবে, current flowing through the circuit is very less. আচ্ছা, now understand that, okay, V against I, আমরা সবার প্রথমে কি করছি, we go for maximum resistance possible. আচ্ছা, ওই জায়গাতে তখন কি হবে, যদি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হয়, ইন দ্যাট কেস আমাদের এখানে কারেন্টটা অনেকই অল্প একটা কারেন্ট আসবে, এন্ড এখানে একটা হিউজ ভোল্টেজ ড্রপ আসবে, তাই না? রাইট। আচ্ছা এখন তুমি আমাকে বলো, যদি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স যখন আসে, তখন যদি আমরা একটা কারেন্টের ভ্যালু পাই, ওই কারেন্টের ভ্যালুটা কি পাইছি, I1, আর তখন ভোল্টেজের ভ্যালু পাইলাম V1। আচ্ছা এখন আমরা যদি রেজিস্ট্যান্স আরেকটু কমাই দিই, অলরেডি প্রথমে কি নিছিলাম, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স নিছিলাম। আচ্ছা বলো তো, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অফ হোয়াট, অফ দ্য ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স যদি আরেকটু কমাই, তাহলে বলতো কারেন্ট কি একটু কমবে না বাড়বে? কারেন্ট বাড়বে, নতুন কারেন্ট হচ্ছে I2। And when the new current is I2, তখন the voltage drop will change slightly and the new voltage becomes V2। এবার আমরা আরেকটু যদি রেজিস্ট্যান্স অফ দ্য ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স একটু কমাই, তাহলে আমাদের নিউ কারেন্ট উইল বিকাম I3, and তখন ভোল্টেজ ড্রপ V3, I4 এর এগেইনস্টে V4, and I5 এর এগেইনস্টে V5। Now understand, when you have all these values, if you try drawing a graph of voltage against current, you will see that প্রথমে কারেন্ট যা আছে, পরে কারেন্ট আরেকটু বেশি, তখন কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা।
বলতো এই এক্স অ্যাক্সিসে কি বসাইছি, কারেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ। এই ভোল্টেজ আর কারেন্টের গ্রাফ যখন আমরা এটা আঁকবো, তখন এই গ্রাফটা কি হবে, সবগুলা প্লটিং করার পরে দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, গ্রাফ উইল লুক লাইক দিস। এখন এই গ্রাফটাকে যদি আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কয়টা ভ্যালু নিছি, ছয়টা, ছয়টা ভ্যালু নিয়ে আমরা যখন বেস ফিট স্ট্রেইট লাইন আঁকছি, you see that this graph will eventually come to meet the y-axis at some point, তাই না? রাইট, আচ্ছা। এখন খেয়াল করে দেখো যে the equation EMF is equal to voltage plus lost volt, EMF equal to V plus I into R, যেখান থেকে V প্লাস, আবারও লিখি V প্লাস IR ইকুয়াল টু EMF, therefore V ইকুয়াল টু মাইনাস IR প্লাস E। এখন এইটাকে চাইলে আমি কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আরেকটা স্টেপ যদি আমি বাড়াই, তাহলে এটা লিখতে পারি না, V ইজ ইকুয়াল টু মাইনাস R ইন্টু I প্লাস E, এটা লেখা যায়। আচ্ছা দেখো তো, বামের গ্রাফটাতে ভোল্টেজ যখন ওয়াই অ্যাক্সিসে আর কারেন্ট কোন অ্যাক্সিসে, কারেন্ট বসাইছি হচ্ছে এক্স অ্যাক্সিসে, তাইলে বলো এবার গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ আমাকে কি দিবে, মাইনাস আর, মানে কি, হোয়াট রেজিস্ট্যান্স, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাই না? বলো তাইলে ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ আমাকে কি দিবে, ইএমএফ। এইভাবে করে অনেকগুলা ভ্যালু নিয়ে উই ক্যান ট্রাই ফাইন্ডিং আউট দ্যাট একটা ব্যাটারির ইএমএফ কেমনে বের করে আর ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, বিকজ একটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা আদারওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, এটা আমরা কি করি, অনেকক্ষণ ভর্তি এই এক্সপেরিমেন্ট করে আমরা ফাইনালি গিয়ে সবগুলা ভ্যালু দিয়ে একটা গ্রাফ আঁকি, যে গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে হইতেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এন্ড ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ উইল গিভ আস দি ইএমএফ। এই পর্যন্ত বুঝি সবাই, প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত বুঝলে এবার দেখেন সব ঠিক আছে কিনা, আমি আরেকবার দেখাই দিতেছি। We will connect the circuit as shown in the diagram above, and the resistance will be set high enough to ensure that there will be no current in the circuit through the circuit. প্রথমে আমি কি বলছিলাম, আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাইজ করে নিব। আচ্ছা, এরপরে then we will gradually be decreasing the resistance, and the resistance will be decreased. We will see that the current flowing increases, and as time passes, resistance is decreased. We will take the current reading from the ammeter, and the corresponding voltage reading will be taken. We will tabulate that voltage against current. These values will be used to draw a graph of voltage against current. Current will be placed in the x-axis and voltage will be in the y-axis. The graph will look like the one that has been shown above, and the y-intercept will be EMF of the battery, and that is the maximum voltage of the battery could provide. And we will give, it will get us through the equation, straight line equation, V is equal to minus IR plus C. এই মাত্র আমি যেটা করলাম, এটা এখানে আমি আরেকটা করা আছে, কোন জায়গায় গ্রেডিয়েন্ট বের করলে কি পাবো আর ইন্টারসেপ্ট বের করলে কি পাবো, এটা এখানে দেখানো আছে। Comparing the equation with a straight line, we can see that the gradient will give us the value for the internal resistance, and the y-intercept will give us the value for the EMF. বুঝি? আচ্ছা, এবার ফাইনাল পার্টে আসি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের কি কি ফর্মুলা জানতে হবে। ঠিক আছে, আমরা অলরেডি জানি কি, কয়েকটা ফর্মুলা এখানে লিখতেছি, সব না। V ইজ ইকুয়াল টু কি, IR, আর পাওয়ার ইজ ইকুয়াল টু কি, VI। তাহলে এখানে যদি লিখি I ইন্টু R ইন্টু I, তার মানে পাওয়ার ইজ ইকুয়াল টু কি, I স্কোয়ার R। আমাদের এইটা মাস্ট জানতে হবে, এইটাও জানতে হবে। আর এখানে R ইজ ইকুয়াল টু যে V বাই I, তাহলে পাওয়ার, সরি, I ইজ ইকুয়াল টু কি, V বাই R হবে। I ইজ ইকুয়াল টু কি, V বাই R, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু V ইন্টু V বাই R, তার মানে পাওয়ার ইজ ইকুয়াল টু কি আসতেছে, V স্কোয়ার বাই R। সো দিস ইজ আনাদার ফর্মুলা, যেটা আমাদের ম্যান্ডেটরি জানতে হবে, এই কয়টা ফর্মুলা। আর এছাড়া
এখানে কি আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম টেকেন, এটা তো আমরা আগে থেকেই জানি, এন্ড এনার্জি ইকুয়াল টু ভিআইটি, তার মানে এনার্জি ইকুয়াল টু কি, ভি ইন্টু কিউ, বিকজ কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। না, ডিরাইভেশন ছাড়া লাগবে না, এখানে ডিরাইভেশন নাইও কোনো আসলে, এগুলো সবই ফর্মুলা। কিউ ইজ ইকুয়াল টু আই টি অ্যান্ড এ ছাড়া বাকিগুলা আর না জানলেও চলবে, এই করে জানলেই হবে। যেগুলো ম্যাক্সিমাম তোমরা আগে থেকেই জানতে, একমাত্র জানা লাগবে যে এইটা আর এইটা নতুন, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, শেষ, এই ফর্মুলা জান। চ্যাপ্টার 4B ইজ ডান। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট সলভিং শুরু করব অন 4A 4B, ঠিক আছে। স্যাটারডেতে 3ABC এর উপর এক্সাম দিবেন, 3ABC ভালো মতো পড়ে পরীক্ষা দিও, ঠিক আছে। চ্যাপ্টার 3ABC, হ্যাঁ, কামিং স্যাটারডে, নেক্সট উইক স্যাটারডে, দেরি আছে তো, আমাদের সিলেবাসই তো শেষ রে বাবা, আমাদের এক্সাম দিতে হবে কখন। 3ABC ওয়েট, রাইট রাইট রাইট। খোদা হাফিজ, সমস্যা।